আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এগুলো ডিম লাগাই কেমন এটা? আচ্ছা, যাই হোক। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা, তাইলে হচ্ছে আমরা ক্লাস শুরু করব। আজকে হচ্ছে আমাদের এই নবম দশম শ্রেণীর হচ্ছে 19তম ক্লাস। দেখতে দেখতে 19টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, তো আচ্ছা, একটু কমেন্ট করবেন যে সব ঠিকঠাক আছে কিনা, এবং আরেকটা হচ্ছে দ্রুত শেয়ার করে দেন প্রত্যেকেই। যারা কয়েকজন শেয়ার লিখছেন, নিশাত রহমান খান, ওকে। দেখতে দেখতে 19টা ক্লাস হয়ে গেছে। আচ্ছা, দ্রুত শেয়ার করেন। হ্যাঁ, স্টুডেন্ট সংখ্যা। আমি মাঝে মাঝে বলি যে ক্লাস বন্ধ করে দিই, তখন আবার কান্নাকাটি করেন, না স্যার বন্ধ করেন না, বন্ধ করেন না। আবার ক্লাসে উপস্থিতি হয় না। হ্যাঁ, তো সবকিছু চলতে তো জ্বালানি লাগে নাকি? যে মোটর সাইকেল চলতে কি লাগে? জ্বালানি লাগে না? তেল সংকট দেখছেন মধ্যপ্রাচ্যে। সবকিছু চলতে মানে জ্বালানি লাগে। এখানে যেহেতু আমি টাকা পাইতেছি না, সো আমার ইন্সপিরেশন দরকার আছে। যখন দেখবো যে অনেক মানুষ আমার ক্লাস করতেছে, তখন আমার ইনকাম না হলে অসুবিধা নাই, যে না অন্তত মানুষ উপকার হইতেছে। কিন্তু যখন দেখি যে এই 1-150 জন ক্লাস করেন, তখন মনে হয় এই উপকারের থেকে অন্য একটা ইনকাম সোর্সের কাজ করি। হ্যাঁ, একটা মানে ইনকাম সোর্সের কাজ করে ওখান থেকে আমার ইনকাম হবে, সান্ত্বনা হবে যে না হচ্ছে যে হ্যাঁ ইনকাম হইতেছে। ইনকামও হবে না, পোলাপানোর ক্লাস করবে না, তাহলে তো সমস্যা। আচ্ছা, দ্রুত শেয়ার করে দেবেন সবাই, প্রত্যেকে 5টা-10টা করে শেয়ার করবেন। হ্যাঁ, 5টা-10টা করে শেয়ার করবেন সবাই। আচ্ছা, হ্যাঁ, একটু দ্রুত শেয়ার করবেন। আচ্ছা, আজ আমরা হচ্ছে এর আগের দিন হচ্ছে জ্যামিতি করছিলাম। আমাদের জ্যামিতির 2টা ক্লাস হয়েছে। আজকে হচ্ছে জ্যামিতির লেকচার 3, এবং সংখ্যার দিক থেকে 1 থেকে শুরু করে 19তম ক্লাস আজকে হচ্ছে আমাদের। সো একটু দ্রুত শেয়ার করে দিবেন। এবং আচ্ছা, 19টা ক্লাস কে কে করছেন আপনারা কি জানেন? মানে এমন কেউ আছেন যে প্রত্যেকটা ক্লাস করছেন? তার আমি এত বড় একটা থ্যাংক ইউ দিতে চাই। হ্যাঁ, এর কারণ হচ্ছে যে সে হয়তো বুঝতেছে না যে এর ফল কি হবে। হ্যাঁ, মানে আমরা ছোট গাছ লাগাই না, ছোট গাছ লাগাই, চারা গাছ রোপণ করি, তখন বুঝি না যে এটা কি গাছ, মানে এটার কি লেভেলের ফল দেবে। বাট এটা যখন আস্তে আস্তে বড় হয়ে ফল দিবে, তখন বুঝবেন যে আমি তো বেশ দামি একটা গাছ লাগাইছিলাম। সো কেউ যদি হচ্ছে আমার এই সবগুলা ক্লাস লাইভ করে থাকেন, তো হচ্ছে যে এটার ফল খুব শীঘ্রই পাবেন। হ্যাঁ, খুব শীঘ্রই এটার খুব চমৎকার ফল পাবেন, এবং সুমিষ্ট ফল পাবেন। কেন সুমিষ্ট ফল পাবেন? যখন দেখবেন যে আপনার ম্যাথের দুর্বলতা কেটে গেছে, আপনি এখন ম্যাথ খালি নিজে পড়েন না, ম্যাথ আপনি এখন আরেকজনকে পড়াইতেও পারবেন। তখন আপনার অনেক মনে হবে যে না, তাইলে এতদিন একটা কাজের কাজ করছি আর কি। হ্যাঁ, এতদিন একটা কাজের কাজ করছি। আচ্ছা, বেশ কয়েকজন আছে। আচ্ছা, ইমরান হাসাইন 17টা, মার্শিয়া আলম, বাহ, গুড। আবু সুফিয়ান সব ক্লাস করছি, আচ্ছা যাক, ভালো লাগলো। খাদিজা আক্তার সব করছি, আচ্ছা বেশ কয়েকজন, সাদিয়া আছে, সব করছি। যাক, যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং পরে এটা খুব শীঘ্রই এটার ফলাফল পাবেন, এবং এটার যে কত সুমিষ্ট ফল, তখন মানে বুঝবেন যে ফেসবুকে চ্যাট না করে ভালো কাজই করছি। হ্যাঁ, সময়টা কাজে লাগাইছি। হ্যাঁ, কয়দিন পরে বুঝবেন, এখন বুঝবেন না। আর যারা করেন নাই তারা আর কি, সামনে আবার এইটার একটা পেইড কোর্স শুরু হবে। না, এটা শেষ করবো আমি, এটা শেষ করব যেটা ফ্রি কোর্স আছে। হ্যাঁ, এরপরে ঢাক ঢোল পিটাইয়া ধরেন যে আবার একটা পেইড কোর্স করব, তখন আবার যারা করেন নাই তারা আবার টাকা দিয়ে ভর্তি হবেন। আমার কোনো লস নাই। আপনি যদি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করেন, তাহলে আপনারা সামনে না করলে হবে। কিন্তু আমি তো যে সবাই তো আর ফুল ক্লাস করে নাই, যারা করে নাই তারা আমার সামনে হচ্ছে আমার ইনকাম বাড়াবে না আর কি। ঠিক আছে।
হ্যাঁ, না করলেও একটা সুবিধা আছে, কারণ পরে আবার আমি তাদের কাছে পেইড কোর্স বিক্রি করতে পারবো। হ্যাঁ, এই ওকে, তাহলে আমরা হচ্ছে আজকে 19তম ক্লাস, বিসমিল্লাহির রহমানির রহিম, লেকচার 19, লেকচার 19। আজকে হচ্ছে এমনি টপিক হচ্ছে জ্যামিতির 3 নম্বর ক্লাস। আজকে হচ্ছে 19তম লেকচার, জ্যামিতির 3 নম্বর ক্লাস। এটা হচ্ছে অনুশীলনী 6 আমার কাছে যে বই আছে, মানে জ্যামিতির। হ্যাঁ, আমরা এর আগে জ্যামিতির কয়টা ক্লাস করছি? 2টা ক্লাস করছি। তো জ্যামিতির 2টা ক্লাসে আমি কি কি পড়াইছি? প্রথম ক্লাসে কোণ নিয়ে পড়াইছি, কয়েকটা টাইপের কোণ। দ্বিতীয় ক্লাসে পড়াইছি 17 ক্লাস হয়েছে, আজকে 18 ক্লাস। আচ্ছা, যাই হোক, তাহলে ইয়া হইতে পারে 18 বা 19, আমার ঠিক মনে নাই। হ্যাঁ, এটা মেবি 18 বা মেবি 19। হ্যাঁ, কারণ আমি একটু গুনে রাখি না, আনুমানিক বলছি। তো আমি প্রথম ক্লাসে হচ্ছে জ্যামিতির বিভিন্ন কোণ নিয়ে আলোচনা করছি। এর পরের ক্লাসে ত্রিভুজ নিয়ে আলোচনা করছি, সমকোণী ত্রিভুজ, তারপরে সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে আর জানি কি ত্রিভুজ। আচ্ছা, আলোচনা করছি। আজকে হচ্ছে আপনাদের আর একটা টপিক শেখাবো। আজকে শেখাবো চতুর্ভুজ। হ্যাঁ, বিভিন্ন টাইপের চতুর্ভুজ আছে। এ চতুর্ভুজ কি হয়েছে কি না একটু কমেন্ট করেন তো। আমার তো খেয়াল নাই, কয়েক জায়গায় ক্লাস নাই, পেইড ব্যাচে আমার পড়াইতেছি ব্যাংকের। হ্যাঁ, চতুর্ভুজ কই জানে পড়াইছি আমি, একটু কমেন্ট করেন তো যে আমি আপনাদের এই ফ্রি কোর্সে চতুর্ভুজ পড়াইছি কিনা বাংলা ভার্সনে, তাহলে একটু আমাকে কমেন্ট করবেন। যারা সবগুলা ক্লাস করছেন একটু কমেন্ট করেন যে আমি চতুর্ভুজ করাইছি কিনা। যদি চতুর্ভুজ না করায় থাকি তাহলে আজকে চতুর্ভুজ করাবো, এবং চতুর্ভুজ থেকে মারাত্মক লেভেলের প্রশ্ন হয়, অনেক প্রশ্ন হয়। চতুর্ভুজ কি করাইছি? না, হয়নি। আচ্ছা, ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে হচ্ছে আজকে আমরা শিখবো চতুর্ভুজ। চতুর্ভুজ। আচ্ছা, আমরা আজকে চতুর্ভুজ শিখবো। আচ্ছা, চতুর্ভুজের নামের মধ্যেই আছে যে চতুর্ভুজ মানে 4টা ভুজ। 4টা ভুজ মানে 4টা বাহু থাকে চতুর্ভুজের। তো সব চতুর্ভুজ পড়ার দরকার নাই, আমরা স্পেসিফিক কিছু চতুর্ভুজ পড়বো। দেখেন, আপনার যদি মনে হয় যে আমি একটা মাত্র চতুর্ভুজ পড়বো, আর কোনো চতুর্ভুজ আমি পড়তে পারবো না, আমার এত সময় নাই, ধৈর্য নাই, আপনি যদি একটা চতুর্ভুজ পড়েন তাহলে সেটা পড়বেন আয়তক্ষেত্র। আপনি যদি একটা চতুর্ভুজ পড়েন, হ্যাঁ, আয়তক্ষেত্র সম্পর্কে পড়বেন। এবং আয়তক্ষেত্র হচ্ছে সব থেকে কমন চতুর্ভুজ, মানে জ্যামিতির। হ্যাঁ, এটা আপনারা সেই ছোটবেলা থেকে এই আয়তক্ষেত্রে দেখাইছেন, পড়াইছেন সে ছোটবেলা থেকে। তাহলে আমরা আজকে টপিকটা দিলাম, প্রথমটা আমরা শুরু করলাম আয়তক্ষেত্র দিয়ে। হ্যাঁ, আয়তক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্রটা কীরকম? আয়তক্ষেত্র হচ্ছে এই যে আমাদের ধরেন মোবাইল বা আমার যে বোর্ড, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে আয়তক্ষেত্রের এক্সাম্পল। অর্থাৎ চেহারা যদি বলেন তাহলে আয়তক্ষেত্রের চেহারা হচ্ছে এই যে এইরকম, আমরা আয়তাকার বলি। হ্যাঁ, মানে এখানে টোটাল যেহেতু চতুর্ভুজ 4টা বাহু থাকবে, আর এই বিপরীত বাহুগুলা সমান থাকে। হ্যাঁ, আর এই বিপরীত বাহুগুলো আবার সমান থাকে, অর্থাৎ এই 4টা ইয়া থাকে। আচ্ছা, ওকে ওকে, তাহলে দিস ইজ আয়তক্ষেত্র। এখন এই যেটা লম্বা থাকে এটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যেটা এই যে একটু ছোট থাকে তাকে বলা হয় প্রস্থ। আয়তক্ষেত্র কতগুলো বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু বলি। সেটা হচ্ছে আয়তক্ষেত্রের এই প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য। হ্যাঁ, প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে এই প্রত্যেকটা কর্ণ কি? কর্ণ হচ্ছে এই কোণা আর এই কোণা, মানে যে কোনো দুইটা কোণায় কোণায় যে যুক্ত করে এদেরকে কর্ণ বলে, মনে রাখার সহজ টেকনিক। তো এই কর্ণটা আর এই যে কর্ণটা, আয়তক্ষেত্র যেহেতু এই হাত পা সব সমান, সো তাদের কর্ণগুলোও সাইজ সমান থাকে। ঠিক আছে? আচ্ছা, এখন আয়তক্ষেত্র থেকে কি উড়াধরা প্রশ্ন হয়? না, আয়তক্ষেত্র থেকে কয়েকটা সূত্রের প্রশ্ন হয়। কি কি সূত্রের প্রশ্ন হয়? 1 নম্বর হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে প্রশ্ন হয়। হ্যাঁ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যদি সূত্র আসে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আচ্ছা, আরেকটা জিনিস নিয়ে প্রশ্ন হয়, সেটা হচ্ছে আয়তক্ষেত্রের
কর্ণ পড়ে। আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে প্রশ্ন হয়। পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। হ্যাঁ, এই দুইটা নিয়ে প্রশ্ন হয়। 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে কি প্রস্থ। আচ্ছা, আরেকটা জিনিস নিয়েও মাঝে মাঝে প্রশ্ন দেখা দেয়, সেটাও ওদের লিখে দিই। সেটা হচ্ছে কর্ণ, খুব কম বাট হয় যেহেতু লিখে দিলাম। দেখা গেল আপনি প্রশ্ন সলভ করতে গিয়ে দেখলেন যে ও কর্ণ নিয়েও তো প্রশ্ন হয়, দেখতে পারেন। আপনি দেখলেন যে ও আল্লাহ, কর্ণ নিয়েও প্রশ্ন হয়। সো কর্ণটা হচ্ছে আমি দেখেছি, কর্ণ সমান হচ্ছে রুট ওভার অফ এই দৈর্ঘ্য স্কোয়ার যোগ প্রস্থ স্কোয়ার। এই হচ্ছে, এই দুইটা দিয়ে সব থেকে বেশি প্রশ্ন আসে, ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আর হচ্ছে আপনার ওই কি বলে পরিসীমা নির্ণয়ের সূত্র। তাহলে একটু সূত্রগুলো লিখবেন, চিত্রগুলো একটু লিখবেন। হ্যাঁ, আমরা নর্মালি দৈর্ঘ্যকে এক্স ধরে নেই আর প্রস্থকে ওয়াই ধরে নেই নর্মালি। হ্যাঁ, নর্মালি তাহলে এই নর্মালি ধরে নেই। তাহলে একটু তুলেন, আমি হচ্ছে সূত্রের অঙ্ক দিতেছি, মানে প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন আসছে সেখান থেকে আমি অঙ্ক দিতেছি, একটু তুলবেন। একটু তুলে ফেলেন। হ্যাঁ, আমার ডাস্টার কই? আচ্ছা, এখন একটা প্রশ্ন দিচ্ছি আমি আপনাদের। হ্যাঁ, আমরা এই প্রশ্ন দেখে দেখে উত্তর করব। হ্যাঁ, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা আচ্ছা দেখেন, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। বিস্তার মানে হচ্ছে প্রস্থকে বিস্তার বলা হয়, বিস্তারের 3 গুণ। আচ্ছা, এরপর বলছে দৈর্ঘ্য 48 মিটার হলে পরিসীমা কত? দৈর্ঘ্য 48 মিটার হলে পরিসীমা কত? পরিসীমা কত? আচ্ছা, তো দেখেন, একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া হচ্ছে কত? একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার হলে পরিসীমা কত? এখন আমরা একটা চিত্র আঁকি। দিস ইজ এ আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র চেহারা এমন ছিল। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য দেওয়ার আছে কত? 48 মিটার, ধরেন 48 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে। এরপর বলছে আর একটা কথা বলা আছে, এই যে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের 3 গুণ। ধরেন যে এটা যদি বিস্তার মানে এটার একটা নাম হচ্ছে প্রস্থ। এই প্রস্থকে আবার বিস্তারও বলা হয়। হ্যাঁ, প্রস্থকে আবার কি বলা হয়? বিস্তারও বলা হয়। প্রস্থ যে কথা, বিস্তার একই কথা। এখন বলছে যে দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের 3 গুণ। আচ্ছা, এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 48-কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3 ষোলো 48। তাহলে এটা যদি 16 হয়, তাইলেই না 3 ষোলো 48 এটা হইতে পারে, তাই না? কারণ এটা বলছে এটার কয় গুণ? 3 গুণ। এই আমি বলি নাই, ওই প্রশ্নের মধ্যে বলা আছে 3 গুণ। তাহলে আমরা করে ফেলতে পারি যে বিস্তার সমান সমান কত? তাহলে আমরা বিস্তার বের করে ফেলছি। দৈর্ঘ্য যেহেতু 48 মিটার, তাহলে এটা যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? 16 মিটার। তাহলে 16 মিটার, এটা হচ্ছে আমাদের বিস্তারের মান 16 মিটার। 16 কে আমরা বের করছি, বলছে দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের 3 গুণ। তাহলে এটা যদি 48 হয়, তাহলে 3 দিয়ে ভাগ করলে তো বিস্তার পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, এখন
বলছে পরিসীমা কত, তাহলে আমাদের পেয়ে গেছি। অতএব পরিসীমা আপনাদের খাতায় লেখা আছে পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ হচ্ছে কি প্রস্থ। আপনাদের খাতায় লেখা আছে, দেখেন পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্যের মান হচ্ছে 48, প্রস্থের মান হচ্ছে 16, প্রস্থের মান হচ্ছে 16। তাহলে 2 ইন্টু 16 আর 48 আর 10 কত হয়? 58 আর হচ্ছে 6, 8 আছে 14, 64 ইন্টু 64, ঠিক আছে? তাহলে 8, তাহলে হচ্ছে 800 কত হবে? 128। ক্ষেত্রফল হচ্ছে মিটার, পরিসীমা যেহেতু মিটার। 64 দ্বিগুণে 128, 64 দ্বিগুণে 128 মিটার, ঠিক আছে? 128 মিটার, 64 দ্বিগুণে 128 মিটার। ওকে, হুম, 128 মিটার। তাহলে উত্তর শেষ, ঠিক আছে? আচ্ছা, যদি এই প্রশ্নটার সাথে আরেকটু অ্যাড করে নেন, ওই প্রশ্নটার সাথে একটু অ্যাড করে নেন, এই প্রশ্নটার সাথে এই কি বলে কর্ণের মান কত, ওই প্রশ্নটার সাথে এই অংশটা অ্যাড করে নেন যে যদি কর্ণ আসে কর্ণের মান কত। আমাদের তো কর্ণের সূত্র লিখে দিছে, হ্যাঁ, পরিসীমা 128, কর্ণ আসতে পারে না, কর্ণের মান কত? কর্ণের সূত্রটা আমাদের কি জানি, কর্ণের সূত্রটা আমরা অ্যাপ্লাই করি। তাহলে কর্ণের মান কত হবে? কর্ণের মান কত হবে বলেন? আমাদের কর্ণের সূত্র কি? কর্ণের সূত্র হচ্ছে 2 রুট ওভার অফ কি দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, 2 দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। তাহলে এখানে কত আসে? দৈর্ঘ্য কত? 48 স্কয়ার, ওরে আল্লাহ, প্রস্থ হচ্ছে 16 স্কয়ার, আরে আল্লাহ, এটা কেমনে করতাম? হ্যাঁ আচ্ছা, যদি এত বড় ক্যালকুলেশন আসবে না, তো যেহেতু লিখছি তাহলে করে দিচ্ছি। কত? 48 গুণন 48, আচ্ছা 2304 যোগ 16 স্কোয়ার মানে 256, 256। তাহলে 2304 যোগ 256, 2560, তার উপর হচ্ছে বর্গমূল। হ্যাঁ, আচ্ছা 2560 বর্গমূল করলে কত আসে? আচ্ছা, এটা রাখলে হবে, সমস্যা নেই, যেহেতু ক্যালকুলেটর নাই। হ্যাঁ, 2560 না, 2560 ও আছে তো, আচ্ছা, এই যে রুট 2560, আচ্ছা 50.something, 50.60 কি কর্ণ না মিটার। আচ্ছা একটু বলি, এটা পরীক্ষায় আসে নাই, বাট আমি শিখাই দিলাম, যদি আসে তাহলে এভাবে করবেন, কারণ এত বড়টা স্কোয়ার আসার সম্ভাবনা নাই, কিন্তু যদি আসে সো এক সূত্রের মধ্যে আমি ব্যবহার শিখাই দিলাম, ঠিক আছে? এক সূত্রের মধ্যে ব্যবহারটা শিখাই দিলাম, যে যদি আসে তাহলে যাতে আপনি উত্তর করে আসতে পারেন। হ্যাঁ, ওখানে শুধু ক্ষেত্রফল পরিসীমাই চাইছিল, ইয়াটা চাই নাই, কর্ণটা চাই নাই, বাট আমি শিখাই দিলাম যে যদি আসে তাহলে যাতে আপনি পারেন, যদি ওই সূত্রের অঙ্ক দেয় তাহলে যাতে আপনি পারেন, সেটা লিখে দিলাম আর কি। হ্যাঁ,
আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে দেখেন, একটি আয়তাকার, সব নতুন নতুন মার্কার, কালি কি ফাইলামি করে। দেখেন আরেকটা অঙ্ক আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তাকার, একটি আয়তাকার, একটি আয়তাকার ক্ষেত্রের, একটি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ, আয়তাকার ক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্য অপেক্ষা, দৈর্ঘ্য সরেয়া পয়কার পেয়ে ক্ষয় ক্ষয় করতে আঘাত, দৈর্ঘ্য অপেক্ষা 8 মিটার বেশি, সরি 4 মিটার বেশি, 4 মিটার বেশি। ঠিক আছে, ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত? ক্ষেত্রফল 192 বর্গ মিটার, ক্ষেত্রফল 192 বর্গ মিটার হলে পরিসীমা কত? পরিসীমা কত? ক্ষেত্রফল 192 বর্গ মিটার হলে পরিসীমা কত? ঠিক আছে, এটা আর একটা অঙ্ক। আচ্ছা, একটা থেকে আরেকটা পার্থক্য কতটুকু? একটা থেকে আরেকটার পার্থক্য হচ্ছে 4, হ্যাঁ 4, একটা থেকে একটা 4 মিটার বেশি। মানে এরকম যদি আপনি একটা চিত্র আঁকেন, তাহলে ধরেন প্রস্থ যদি x হয়, এটা হবে x+4, অর্থাৎ দৈর্ঘ্য থেকে প্রস্থ কয় মিটার বেশি হবে? 4 মিটার বেশি। তাহলে 4 মিটার যদি বেশি হয়, তাহলে আমাদের কিভাবে করবো? ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু x মিটার, হ্যাঁ দৈর্ঘ্য x, প্রস্থকে ধরতে হবে, প্রস্থকে ধরি, প্রস্থ, হ্যাঁ প্রস্থ হচ্ছে x মিটার, অতএব দৈর্ঘ্য x+4 মিটার। একটা থেকে আর একটা কয় মিটার বেশি? এই যে এখানে বলা আছে, একটা থেকে আর একটা 4 মিটার, একটা থেকে আর একটা 4 মিটার বেশি আর কি। ঠিক আছে, 4 মিটার বেশি। তাহলে এখন ক্ষেত্রফল প্রশ্ন মতে আমরা যদি ক্ষেত্রফল বের করি, তাহলে প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্থ, x+4, এটা দৈর্ঘ্য, প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান 192। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হয় দেখেন তো, গুণ করেন, x² 4x, আচ্ছা -192 সমান 0। এখন আমরা x² প্লাস 4 আর এখানে 192, আমরা যদি 16x আর হচ্ছে 12x করি, -192 সমান 0। x কমন গেলে থাকবে কত? x+16। 12 কমন গেলে x, এই মাইনাসে প্লাস, এখানে হবে 16 সমান 0। তাইলে এখানে থাকবে x+16, এখানে থাকবে x+16, তাহলে x+16 নিলাম, আর এইখানে থাকবে x, এখানে থাকবে -12, x-12 সমান 0। তাইলে এটা পাইলাম। হ্যাঁ, এখন এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে অতএব x+16 সমান 0 বা x = -16। কিন্তু এই এক্সটা আসলে কি? এক্সটা আসলে প্রস্থ না? প্রস্থ মানে কি? এক ধরনের দূরত্ব, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলা কখনোই মাইনাস হয় না, সো ইহা গ্রহণযোগ্য না। আর একটা আছে হচ্ছে x-12 সমান 0 বা x = হচ্ছে 12। তাহলে এটা যেহেতু প্লাস মান আসছে, তাহলে আমি চাইলে এটা নিতে পারি। হ্যাঁ, এটা চাইলে আমি নিতে পারি। ঠিক আছে, পারি, x = -12, এটা নিতে পারি। এখন কি করব? এখন আমাদের চাইছে কি? পরিসীমা কত? তাহলে অতএব পরিসীমা, আচ্ছা তাহলে x এর মানটাকে আমরা কি ধরছিলাম? প্রস্থ ধরছিলাম। তাহলে দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলি। অতএব দৈর্ঘ্য কত? x+4, তার মানে 12 + 4 = হচ্ছে 16।
দৈর্ঘ্য 16 মিটার, রাইট? তাহলে আমাদের প্রস্থ পাইছি, দৈর্ঘ্য পাইছি। এখন আমাদের পরিসীমা বের করব। অতএব পরিসীমা পরিসীমার সূত্র কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় 16, প্রস্থের জায়গায় 12। 2 ইন্টু দৈর্ঘ্যের জায়গায় 16, প্রস্থের জায়গায় 12। তাহলে 2 ইন্টু 12 12 24, 12 12 24, আর হচ্ছে 2 24 28, 28, 28 দ্বিগুণে 56, একক কি? মিটার। তাহলে উত্তর হচ্ছে কত? 56 মিটার। ঠিক আছে, এই অঙ্ক বুঝতেছেন কিনা? অঙ্ক কি বুঝতেছেন? যেগুলো করাইলাম মোটামুটি তো 3-4টা করানো হয়ে গেছে। একটু কমেন্ট করেন যারা ক্লাস করতেছেন, নাকি ক্লাস বাদ দিয়ে আবার কারো লাগে চ্যাটিং করতেছেন নাকি? আমি তো আর দেখতেছি না। অনলাইন ক্লাসের সুবিধা অসুবিধা দুটাই আছে। হ্যাঁ, আপনি কি করতেছেন এটা আমি দেখতেছি না। আচ্ছা, ওই যে আমার, এটা আবার কি? কি তোমরা কেমন আছো? পড়ছো তো? না পড়লে নকল হবে না। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এখন আরেকটা অঙ্ক দেখেন। সবসময় যে সংখ্যা দিয়ে অঙ্ক আসে তা না, সংখ্যা ছাড়াও ম্যাথ আসে। দেখেন, এখানে একটা অঙ্ক আসছিল। এই অঙ্কটা দেখেন, অঙ্কটা একটু অন্য টাইপের, সব পরীক্ষার ম্যাথ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ যদি আয়তক্ষেত্রের প্রস্থ যদি প্রস্থ এ হয়, যদি প্রস্থের মান এ হয়, তবে যদি প্রস্থের মান এ হয় তবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? দেখেন, এটা হচ্ছে, এই ঘোলা হয়ে গেছে কেন? এই ক্যামেরা ঘোলাইছস কে? হ্যাঁ, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ যদি প্রস্থ এ হয় তবে আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? আচ্ছা, আমরা ধরে নেই দিস ইজ এ আয়তাকার ক্ষেত্র। আমরা ধরে নিলাম দিস ইজ আয়তাকার ক্ষেত্র, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। এখন প্রস্থের মান এ, তাহলে আমরা এই প্রস্থকে যদি এ ধরি, দৈর্ঘ্য যেহেতু প্রস্থের দ্বিগুণ, তাহলে এর মান হবে কত? 2a। আচ্ছা, 2a হয়েছে। তবে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত? এই প্রশ্নটা নন ক্যাডার পরীক্ষাতে আসছে, আবার ব্যাংকেও আসছে। এটা নন ক্যাডার পরীক্ষাতে আসছে, আবার বাংলাদেশ ব্যাংকের এডিতে আসছিল ইংরেজিতে। হ্যাঁ, মানে সিলি একটা ম্যাথ, কিন্তু সবসময় তো আপনারা এর আগের অঙ্কগুলো করলেন 12 16 সংখ্যা দিয়ে, বাট সংখ্যা ছাড়াও এরকম আসে।
তাহলে এ এবং তাহলে এই কর্ণের দৈর্ঘ্য কত? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান সমান কি? আমরা জানি কর্ণের দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার, এটা আমরা জানি। তাহলে দেখেন দৈর্ঘ্য 2a স্কয়ার, প্রস্থ হচ্ছে a স্কয়ার, তাহলে কত হবে 4a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে 5a স্কয়ার। তাহলে স্কয়ার 5 এর উপর তো রুট আছে, রুট 5 এর স্কয়ার আর রুট কাটায় রুট 5a, রুট 5a, রুট 5a, ঠিক আছে? রুট 5a, রুট চুল পাইকা সাদা হয়ে যেতেছে দিন দিন আমার, হ্যাঁ? আচ্ছা, এবার এই আয়তক্ষেত্রের এবার একটা গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? আয়তক্ষেত্রে এবার একটা গার্লফ্রেন্ড আছে, হ্যাঁ? গার্লফ্রেন্ড খালি আপনাকে একার নাই, হ্যাঁ? আয়তক্ষেত্রেরও আছে, ঠিক আছে? আবার বর্গক্ষেত্র পড়াবো একটু পরে, বর্গক্ষেত্রের একটা গার্লফ্রেন্ড থাকবে আর কি, ঠিক আছে? এদের সবারই গার্লফ্রেন্ড আছে। তাহলে দেখেন আমাদের এই যে এটা হচ্ছে এইরকম সাইজ ছিল আমাদের আয়তক্ষেত্র, দেখতে ছিল এরকম, হ্যাঁ? এখন এটাকে যদি আমি প্রেসার করি, হ্যাঁ, এখান থেকে যদি চাপ দেই, এখান থেকে যদি দুই কোণায় ধরে এভাবে যদি চাপ দেই, হ্যাঁ, তাহলে এটা কি হয়ে যাবে, এই সাইজটা সমান থাকবে, হ্যাঁ, সাইজটা সমান থাকবে, কিন্তু এই যে এইরকম হয়ে যাবে আর কি, হ্যাঁ, বাহুগুলো সমান থাকবে, কিন্তু এই চেহারাটা এমন বসকে যাবে আর কি, হ্যাঁ। এই যে এখানে চাপ দেওয়ার ফলে, এই চাপ দেওয়ার ফলে যেটা সৃষ্টি হইল, এই যে এই বাহু আর এই বাহু সমান ছিল, এইখানেও এই বাহু আর এই বাহু সমান থাকবে, আবার এই কোণ এই বাহু আর এই বাহু সমান ছিল, এইখানে এই বাহু আর এই বাহু সমান থাকবে, কিন্তু একটা পরিবর্তন হবে। কি পরিবর্তন? সেটা হচ্ছে এইখানে সমকোণ ছিল, এইখানে সমকোণ ছিল, এইখানে সমকোণ ছিল, এইখানে সমকোণ ছিল, এখন কি হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে। এখন এই যে কোনোটাই সমকোণ না, এখানে একটাও সমকোণ নাই, এই যেটা সৃষ্টি হইল এটার নাম ছিল কি আয়তক্ষেত্র আর কি, আর যেটা সৃষ্টি হইল এর নাম সামান্তরিক, এটার নতুন নাম হচ্ছে সামান্তরিক। বৈশিষ্ট্য অনেকগুলা মিল, অনেক বৈশিষ্ট্য একটা আরেকটার সাথে মিল, বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান, বিপরীত বাহু সমান, ঠিক আছে, সবগুলা মিল। এখন এই সামান্তরিক সম্পর্কে কয়েকটা প্রশ্ন কম আসে, তারপর একটু লিখি। এই যে এটা আঁকলাম এটাকে বলা হয় উচ্চতা, হ্যাঁ, সামান্তরিকের উচ্চতা। তাহলে আমরা এখন শিখবো আমাদের 2 নম্বর চতুর্ভুজ, যার নাম হচ্ছে সামান্তরিক। কি নাম? সামান্তরিক, ঠিক আছে, এর নাম হচ্ছে সামান্তরিক। হ্যাঁ, আচ্ছা, এখন সামান্তরিকে আমাদের আজকে 2 নম্বর হচ্ছে সামান্তরিক চতুর্ভুজ, সামান্তরিক। আচ্ছা, সামান্তরিকের সূত্র কম, সামান্তরিকে একটা মাত্র সূত্রের অঙ্ক আসে, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয় হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। এই নিচেরটাকে বলা হয় ভূমি, হ্যাঁ, নিচেরটাকে ধরেন ভূমি লিখলাম, উপরেটাকে উচ্চতা ধরলাম, তাহলে ভূমি ইনটু উচ্চতা, ঠিক আছে, ভূমি ইনটু উচ্চতা। ভূমি ইনটু উচ্চতা। এখন একটা অঙ্ক দেই, একটা প্রশ্ন লিখি।
একখান বা একটি যাই লেখেন, একটি সামান্তরিকের একটি সামান্তরিকের একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং এবং উচ্চতার দ্বিগুণ 12 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত? আচ্ছা, এই যে অনলাইনে যারা পড়ায় এখন ম্যাথ টিচার আর কি, হ্যাঁ, ম্যাথ বা যে টিচারই আর কি, এর মধ্যে মনে হয় যে আমি মনে হয় যে এই বোর্ডে পড়াই, তাই না? আর কেউ কেউ আছে, আপনারা তো সবার ক্লাস করেন, মানে হোয়াইট বোর্ডে পড়াই এখন, এরকম কি আমি ছাড়া আর কেউ আছে কিনা আমার জানা নাই। মাঝে মাঝে তো অনেক স্যারদের ভিডিও টিডিও আসে, তো আমি তো হোয়াইট বোর্ড এখনো ছাড়তে পারলাম না, ঠিক আছে? আমি এখনো হোয়াইট বোর্ডে সেই লিখে লিখে সেই আদিম যুগের মতো হচ্ছে পড়াই, হ্যাঁ। আচ্ছা, একজন স্যার মেসেঞ্জারের মেসেজ দেখে একটু পর পর হাসে, ভাই আমার মেসেঞ্জারে গোপনীয়তা কিছুই নাই, আমার মেসেঞ্জারে যে মেসেজ আসে এটা হচ্ছে আমার পেজের 10-12 জন মডারেটর, এরা সবাই দেখে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপেও কোনো প্রাইভেসি নাই, আমার হোয়াটসঅ্যাপের মেসেজে আমার মডারেটর আছে উত্তর দেওয়ার জন্য। সো আমার এখানে এমন কোনো গোপন মেসেজ আসে না যেটা দেখে আমি হাসবো, ঠিক আছে? বিবাহিত লোকের প্রাইভেসি বলতে কিছু নাই, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো মানে আমার হোয়াইট বোর্ডে পড়াইতে ভালো লাগে আর কি, এই জন্য আমি হোয়াইট বোর্ড পড়াই, হ্যাঁ। তো এই এমন না যে আমার ডিজিটাল, আমার কিন্তু এই যে পিছনে ডিজিটাল বোর্ড আছে, হ্যাঁ, আপনাদের এই যে, হ্যাঁ, একটু দেখাই দাঁড়ান, আমার ডিজিটাল বোর্ডটা একটু দেখাই, কোনো কাজে লাগতেছে না, আপনাদের একটু দেখাই দাঁড়ান, হ্যাঁ, আমার ডিজিটাল বোর্ডটা একটু দেখাই দাঁড়ান। এই যে আমার ডিজিটাল বোর্ড দেখেন, হ্যাঁ, এই হচ্ছে আমার ডিজিটাল বোর্ড, ঠিক আছে? এই যে আমার বোর্ডে আছে, সব কিছু আছে আমার, কিন্তু আমার এটাতে ক্লাস নিতে ভালো লাগে না, আমি কী করবো বলেন? এই জন্য অপোজিটে আমি হোয়াইট বোর্ড লাগাই রেখেছি, হ্যাঁ। এই বোর্ডের মাঝে মাঝে হচ্ছে আমার বাচ্চারা আসে, ওরা কার্টুন টার্টুন দেখে, আবার আমি দেখা যায় যখন একটু কাজ টাজ করি বা তখন এখানে একটু গান টান দেখে ইউটিউবে আর কি, বুঝছেন? এই বোর্ড আছে আমার, ঠিক আছে, আমার সব ব্যবস্থায় আছে, কিন্তু হচ্ছে আমার ওই ক্লাস নিতে যদি ভালো না লাগে, আসলে আমি কি বলতে পারি বলেন? আমার ম্যাথের জন্য আমার এই হোয়াইট বোর্ড ইজ বেস্ট, ঠিক আছে? মানে আমি এখানে ম্যাথ করে আমি আসলে স্বাচ্ছন্দ্য পাই, ঠিক আছে, কমফোর্ট পাই বোর্ডে, বুঝছেন? ওকে, যাই হোক, আচ্ছা, তাহলে এখন এই অঙ্কটা যদি আমরা করি, একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, আর তবে আপনারাও অনেক ব্রিলিয়ান্ট, কারণ হচ্ছে আমার নইলে এই হাতের লেখা ব্রিলিয়ান্ট না হইলে বোঝার কথা না, আমার এই কাওয়ার ঠাং বকের ঠাং যে আপনারা বুঝেন, এটাও অনেক, আপনাদের যথেষ্ট বোঝার ইয়ে আছে, ঠিক আছে? আমি তো, আমার হাতের লেখা তো ভালো না, খুবই বাজে, ঠিক আছে? ওই ধরেন যে এই এখন যদি সিটি চালাচালির যুগ থাকতো, প্রেম পীড়িত, মানে আগে তো পীড়িত হইতো সিটি চালাচালি করে, হ্যাঁ, ধরেন আমার চাচারা, আপনার চাচারা, ফুপুরা, খালারা যখন পীড়িত করতো, আজ থেকে ধরেন যে 25-30 বছর আগের জেনারেশনের কথা, তারা তো চিঠি লিখতো আর কি, হ্যাঁ, প্রেমপত্র বলা হয়তো তাকে আর কি।
তো ধরেন যদি কোনো কারণে যদি আমি আরো 25-30 বছর আগে জন্মগ্রহণ করতাম, তাহলে তো ওই যুগে যদি জন্মগ্রহণ করতাম, আমার এই হাতের লেখা দেখে কেউ পীড়িত করতে হইতো না আমার সাথে, হাতের লেখাই বুঝতো না। হ্যাঁ, কপাল ভালো যে এখন ডিজিটাল, হাতের লেখা দেখা লাগে না আর কি, এমনিতে যা হওয়ার হয়ে যায়। ঠিক আছে। ওকে, আচ্ছা এখন এই অঙ্কটা যদি আমরা করি, সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল দেখেন, ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ভূমি হচ্ছে 16, উচ্চতা কত দেখেন, যে উচ্চতার দ্বিগুণ 12 সেন্টিমিটার, উচ্চতা কিন্তু সরাসরি দেওয়া নাই, উচ্চতার দ্বিগুণ হচ্ছে 12 সেন্টিমিটার, তাহলে এই উচ্চতাটা কত? উচ্চতা হবে এই যে, আচ্ছা উচ্চতাটা আমরা বের করে ফেলি। হ্যাঁ, উচ্চতা হচ্ছে 12/2 সমান 6 সেন্টিমিটার। সো উত্তেজিত হইয়া 12 দিয়ে করে ফেলবেন না, উচ্চতা হচ্ছে 6, তাহলে 5 × 16 = 80, 6 × 16 = 96 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে। নেক্সট ক্লাস ডিজিটাল বোর্ডে নেবেন স্যার। ও আচ্ছা, হ্যাঁ, চিঠি লেখার থেকে দলিল লেখা কঠিন, এটা সত্য। আগেকার দলিল কিচ্ছু বোঝা যায় না। ঠিক আছে, তাহলে 96 বর্গ সেন্টিমিটার। আচ্ছা, সামান্তরিক থেকে একটু কম প্রশ্ন আসে, যার সূত্রটার ব্যবহারটা শিখাই দিলাম। প্রশ্ন আসে হচ্ছে এখন যেটা করাবো সেটা থেকে, মারাত্মক লেভেলের প্রশ্ন আসে, আপনি সলভ করতে গিয়ে দেখবেন যে কি লেভেলের প্রশ্ন আসে। হ্যাঁ, কি লেভেলের প্রশ্ন আসে সেটা হচ্ছে, এইটার নাম কি বলেন তো, কে কে বলতে পারেন? আমি একটা চিত্র আঁকতেছি, চেষ্টা করতেছি আঁকার, আর হুবহু না হইলেও একটু মোটামুটি ধরে নেবেন যে কাছাকাছি কাছাকাছি হয়েছে। বলেন তো, এই যে আমি একটা চিত্র আঁকছি, এটা কি হইতে পারে? আমি একখান চিত্র আঁকলাম, এটা কিসের চিত্র হইতে পারে? কেউ কি বলতে পারেন? একটা চিত্র আঁকছে, এটা কিসের চিত্র হইতে পারে? আচ্ছা, এটা হচ্ছে কিসের চিত্র? এটা হচ্ছে আমাদের আজকের 3 নম্বর চতুর্ভুজ। এটা হচ্ছে আজকের 3 নম্বর চতুর্ভুজ। আচ্ছা, এইটার চেহারা দেখে আপনাকে বুঝতে হবে, মানে আপনি জ্যামিতি বলেন, ত্রিকোণমিতি বলেন, পরিমিতি বলেন, এটা যদি আপনি ফিগার দেখে না চেনেন, এই ফিগার মানে জ্যামিতির ফিগার, ঠিক আছে, এই ফিগার মানে আমার অন্য ফিগার না। তো আপনার জ্যামিতির চিত্র দেখে বুঝতে হবে যে এটা কি। তাহলে এটা হচ্ছে বর্গ, এই বর্গের বৈশিষ্ট্য হচ্ছে এর 4 হাত পা সমান, এই বর্গের 4 হাত পাই হচ্ছে সমান, ঠিক আছে। এবং এই আয়তক্ষেত্রের মতো এরও হচ্ছে সবগুলা কোণ হচ্ছে সমকোণ, মানে 90 ডিগ্রি কোণ। এবং আয়তক্ষেত্রের মতে হচ্ছে এইটার এই কর্ণ আর এই কর্ণ সমান। আয়তক্ষেত্রের মতো এই দুই কর্ণ মানে কোনায় কোনায় যারা থাকে এরাও পরস্পর সমান আর কি, ঠিক আছে। আচ্ছা, এখন দুই কর্ণ, একজন আবার হাসতেছে দেখছেন, পোলা ফান সব দুষ্ট হয়ে গেছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্র। আচ্ছা, বর্গক্ষেত্র। এখন বর্গক্ষেত্রের কয়েকটা সূত্র থেকে বেশি প্রশ্ন হয়। দেখেন, এই হ্যাঁ হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে বর্গক্ষেত্র। হ্যাঁ, বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের কি কি সূত্র আসে? বর্গক্ষেত্রে যদি আপনি 1 নম্বর সূত্র লেখেন, তাইলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা আপনার লাগবে। ক্ষেত্রফলের সূত্র, বর্গের ক্ষেত্রফল সমান এ স্কোয়ার। এ স্কোয়ার মানে এই প্রত্যেকটা বাহু যেহেতু সমান, আমরা ধরে নিলাম এই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ, ঠিক আছে। ওকে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ, ক্ষেত্রফল এ। এখন তাইলে আমরা ক্ষেত্রফল, তারপরে পাইলাম আরেকটা হচ্ছে এই আরেকটা জানি কি আসে বর্গক্ষেত্রের,
পরিসীমা আসে, পরিসীমা, হ্যাঁ, পরিসীমা নির্ণয়ের সূত্র আছে। পরিসীমা নির্ণয় সূত্র হচ্ছে 4a। আরেকটা আসে বর্গক্ষেত্রের প্রশ্ন বেশি হয়, আরটা হচ্ছে কর্ণ নির্ণয়ের সূত্র আসে, সেটা হচ্ছে √2a। √2a কর্ণ নির্ণয়ের সূত্র আছে √2a। ঠিক আছে, তাহলে কর্ণ নির্ণয়ের সূত্র কি? √2a। ঠিক আছে, বর্গক্ষেত্রে হচ্ছে √2a। আচ্ছা, √2a। তাহলে আমরা এই তিনটা সূত্র দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করি এখন। ঠিক আছে, এখানে একটা অঙ্ক লিখে হালাই। দেখেন, একটি একটি মার্কার কিনতে হবে, কিন্তু সবই তো নতুন মার্কার, তাহলে দাগ হইতেছে না কেন? আচ্ছা, একটি বর্গক্ষেত্রের, এটা মনে হয় একটু তেজ আছে, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 56 মিটার হলে এর ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য কত? খেয়াল করেন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 56 মিটার, আচ্ছা, হলে এর ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে আমরা সূত্র জানি কি? আমরা সূত্র জানি কি হচ্ছে এই যে এখানে দেওয়া আছে, এই পরিসীমার সূত্র হচ্ছে 4a। তাহলে আমরা এই যে পরিসীমা যেহেতু 56 সেন্টিমিটার, তাহলে আমরা লিখতে পারি না যে 4a সমান সমান 56। তাহলে 4 দিয়ে কাটলে 4 14 56, তাহলে এর মান হচ্ছে কত? 14। তাহলে এর মান 14, তাহলে এর ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র কি? a স্কোয়ার। এই যে লেখা আছে ক্ষেত্রফলের সূত্র a স্কোয়ার। তাহলে a স্কোয়ার মানে 14 স্কোয়ার, 14 স্কোয়ার মানে 196 বর্গ মিটার। এটা উত্তর, এইটাই। ঠিক আছে, এরপর কি বলছে? এর কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। √2a, আচ্ছা, √2 ইন্টু এর মান হচ্ছে 14, তার মানে 14 √2 মিটার। তাহলে দেখেন, সব অঙ্ক এক লাইনে শেষ। এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা বের করছি, এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করছি, এখান থেকে আমরা কর্ণ বের করে ফেলছি। তাহলে পরিসীমা দেওয়া ছিল, সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বের করে, ক্ষেত্রফল বের করে ফেলছি, কর্ণের দৈর্ঘ্য বের করে ফেলছি। ঠিক আছে, এই ক্লাস কি বোঝা যাইতেছে কিনা? ক্লাস কি বোঝা যাইতেছে? যারা ক্লাস করতেছেন একটু কমেন্ট করবেন, ক্লাস কি ঠিক আছে কিনা, ক্লাস বুঝতেছেন কিনা, নাকি মাথার উপর দা যাইতেছে? হ্যাঁ, মাথার উপর দা যাইতেছে কিনা? তাহলে এটা কি বুঝতে পারছেন? ওকে, তাহলে আমরা বর্গের পাইলাম। আচ্ছা, বর্গের আরো কিছু ম্যাথ আসে, সেটা আমি একটু দেখাই দিচ্ছি। আপনাদের একটা করতে দেই, দেখি আপনাদের একখান করতে দেই। হ্যাঁ, দেখি আপনারা কি শিখছেন। একটি একটি বর্গের একটি বর্গের
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 8√2 হলে এর ক্ষেত্রফল ও পরিসীমা কত? এটা করেন তো দেখি। সোনার সান পিতলার ঘুঘুরা খালি বলেন যে অঙ্ক বুঝি বুঝি, এবার করেন দেখে এটা। এটা করেন। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√2 8√2 হলে এর ক্ষেত্রফল ও পরিসীমা কত? এর ক্ষেত্রফল এবং পরিসীমা কত বলেন। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 8√2। যদি 8√2 হয় তাহলে এর ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে এর ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য কত? আপনার একটি কোর্স করতে আমি এখন আগ্রহী। আচ্ছা যাক, তাহলে মনে হয় যে ভাইয়ের মনে হয় ক্লাস ভালো লাগছে তাইলে। আচ্ছা আচ্ছা, উত্তর আমি জানি না। হ্যাঁ, আপনারা 64 আর 32 আসছে না? আচ্ছা আমি দেখি কত আসছে, 64 না 32। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8√2। তা আমরা কর্ণের সূত্র জানি, √2a সমান হচ্ছে 8√2। এই √2 হাওয়া, তাহলে a = 8। এখন বলছে এর ক্ষেত্রফল কত? ক্ষেত্রফলের সূত্র a স্কোয়ার, তাহলে 8 স্কোয়ার 8 স্কোয়ার মানে 64। এরপর বলছে পরিসীমা হচ্ছে 4a, তাহলে 4 × 8, তাহলে 4 × 8 = 32। একক কি? একক নাই। আচ্ছা মিটার ফিটার কিছু একটা দেন। মিটার দিলেন। হ্যাঁ, তাহলে এটা হবে বর্গ মিটার। একক দিতে খেয়াল নাই, বর্গ মিটার। আর এটা হবে শুধু মিটার। এই হ্যাঁ, 64 আর 32। 64 32, ওই যে আবার 9টা বেজে গেছে। মানে সময় যে কোন দিক দিয়ে চলে যায় মানে টেরই পাই না আমি। আচ্ছা তাহলে আমরা হচ্ছে আজকে কয়টা ত্রিভুজ চতুর্ভুজ শিখলাম? আমরা হচ্ছে বর্গ শিখলাম, সরি প্রথমে শিখলাম আয়ত, তারপরে সামান্তরিক, তারপরে হচ্ছে আজকে এইটা শিখলাম কি বর্গ। আচ্ছা হ্যাঁ, বর্গ না? আচ্ছা আরেকটা অঙ্ক দিই আপনাদের বর্গের, দাঁড়ান দেখি। ওরে বর্গ রে তুই কই? ট্রাপিজিয়াম রম্বস। আচ্ছা এই অঙ্কটা প্রায় আসে, দেখেন এই অঙ্কটা আপনারা কোশ্চেনটা প্রায় পাবেন। একটি সরল রেখার উপর অঙ্কিত বর্গ, দেখেন একটি সরল রেখার উপর অঙ্কিত মানে আঁকা। হ্যাঁ, অঙ্কিত বানান বুঝতেছেন? আমার যে হাতের লেখা সিঁড়ি, অঙ্কিত স্বরে অমর সাথে ক, অঙ্কিত। হ্যাঁ, অঙ্কিত বর্গ ওই সরল রেখার অর্ধেকের উপর অঙ্কিত বর্গের কত গুণ? আচ্ছা অঙ্কিত বর্গের কত গুণ? একটা কথা মনে রাখবেন, এই যে এই চিত্রটা থেকে আমি একটা সিস্টেম আপনার শিখে দিয়েছি। এটা অর্ধেক আসতে পারে,
1/4 আসতে পারে, 1/4, 1/3 আসতে পারে, 1/3। একসাথে অনেকগুলো পাখি মেরে দেবো, যে কোনোটা পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তাহলে কি করবেন দেখেন, একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ, দেখেন ধরেন এটা একটা সরলরেখা, ঠিক আছে, এই সরলরেখার উপর অঙ্কিত বর্গ, অর্ধেকের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত। ধরেন এই সরলরেখাটা দুই ভাগ করলাম, ধরেন এই সরলরেখাটা পুরাটা নিয়ে, এই সরলরেখাটা পুরাটা নিয়ে আমরা যদি একটা বর্গ আঁকি, এটার যে ক্ষেত্রফল, আর সরলরেখার যদি অর্ধেক নিয়ে একটা বর্গ আঁকি, এটা কতটুকু হবে। খুব সিম্পল, খেয়াল করবেন। যদি অর্ধেক বল, দেখেন যদি অর্ধেক হয়, যদি অর্ধেক আসে পরীক্ষায়, তাহলে হচ্ছে অর্ধেক মানে কত, 1/2 না, স্কোয়ার করেন তাহলে কত, 1/4 না, তার মানে হচ্ছে 4 গুণ। কয় গুণ, 4 গুণ হবে। হ্যাঁ, উত্তর হচ্ছে 4 গুণ, 4 গুণ। ধরেন বলবে 1/4 মানে 4/1 উপর, ধরেন 1/4, যদি 1/4 হয়, তাহলে 1/4 যদি হয়, 1/4, তাহলে 1/4 স্কোয়ার করেন, 1/4 কে স্কোয়ার করলে কত হবে, 1/16, তার মানে বলবেন 16 গুণ। যদি 1/3 থাকে তাহলে লিখবেন 1/3 স্কোয়ার, তার মানে 1/9, তার মানে হচ্ছে 9 গুণ। অর্থাৎ যত বলবে সেটাকে স্কোয়ার করবেন, অর্ধেক বললে হাফ, 1/2 স্কোয়ার মানে 1/4, তার মানে 4 গুণ। 1/4 1/4 স্কোয়ার মানে 1/16, তার মানে 16 গুণ। 1/3 মানে 1/3, 1/9 স্কোয়ার করলে 1/9, তার মানে 9 গুণ। বোঝা গেছে? তাহলে একটা 4 গুণ, একটা 9 গুণ, একটা 16 গুণ, একটা 9 গুণ। তাহলে এই টাইপের অঙ্ক আসলে আশা করি পারবেন আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এতটুকুই থাক, কাল আবার আমরা নেক্সট ক্লাস করবো আর কি। সো সবাই ভালো থাকেন, আর যে ক্লাসটা করালাম এটা শেয়ার করে রাখেন, নিজের কাছে সেভ থাকবে, তাহলে কালকে পরশু তরশু আবার করতে পারবেন যখন খুশি, নাহলে আর খুঁজে পাবেন না। তো ভালো থাকেন, সবার জন্য শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।